মর্নিং। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বংশাই নিউজের প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান গুড মর্নিং। আজকের গুড মর্নিং অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে সংযুক্ত হয়েছেন নিউ ইয়র্কের পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী রেজাউল করিম চৌধুরী। রেজাউল করিম চৌধুরী, আপনাকে স্বাগতম গুড মর্নিং অনুষ্ঠানে। জি সালাউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আপনারও শুভ প্রভাত এবং এই ধরনের একটা নতুন অনুষ্ঠান শুভ প্রভাত নামে আয়োজন করার জন্য ইংরেজিতে গুড মর্নিং, আপনাকে অবশ্যই ধন্যবাদ। বাট ইট ইজ এ ভেরি নিউ ক্রিয়েশন। থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। না, আমরা জানি করিম ভাই যে নিউ ইয়র্ক সিটি কখনো ঘুমায় না, সেই কারণেই গুড মর্নিংটা পছন্দ লাগছে, ভালো লাগছে, এই কারণে গুড মর্নিং নামে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। করোনা তো চলছে, এই মহামারী করোনা, তার মধ্যে বেশ এই 2 সপ্তাহ যাবত আমরা কিন্তু খুব বরফে আচ্ছাদিত। গত রাতেও অনেক বরফ পড়েছে, ঠান্ডা পড়েছে। এই জন্য বলবো সতর্ক থাকবেন সবাই, চলাফেরায় বিশেষ করে জায়গাটা এখনো পিচ্ছিল আছে, বরফ এখনো অনেক জায়গায় জমে আছে। সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ, বিশেষ করে নিউ ইয়র্কের যারা দর্শক রয়েছেন তাদের প্রতি আকুল আবেদন, চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন, বাইরে বেরোলে আবহাওয়া দেখে বের হবেন, ঠান্ডা কেমন গরম কাপড় পরে বের হবেন। আলোচনায় যাব। করিম ভাই, আপনাকে আমরা জানি যে একজন স্পষ্টবাদী রাজনীতিক, ব্যক্তিগত জীবনেও আপনি খুব ভালো মানুষ এবং সবসময় সত্য কথা বলেন, এবং বড় পরিচয় আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের একজন আদর্শের সৈনিক হিসেবে নিজেকে খুব গর্ববোধ করেন, বলে সেটা বলেন আপনি, আমরা সেটা শুনি জানি, এবং আপনার একটা সুনাম রয়েছেন সুবক্তা হিসেবেও। আমরা আলোচনায় যাব। আপনার কাছ থেকে যুক্তরাষ্ট্র প্রসঙ্গে একটু শুনবো, দেশের সমস্যা নিয়ে কথা বলবো, পারিপার্শ্বিক কমিউনিটি অন্যান্য সমস্যা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনার মতামত চেষ্টা করব। শুরুতে একটু জানবো করিম ভাই, আমাদের যুক্তরাষ্ট্র এখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, কিভাবে দেখছেন যুক্তরাষ্ট্র এই রাজনীতি? এই মুহূর্তে রাজনীতি থেকেও সবচেয়ে বড় জিনিস হলো অর্থনীতি। সালাউদ্দিন ভাই, একটা কথা মনে রাখবেন, একটা মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার হার্ট। হার্ট অ্যাক্টিভিটিস থাকলে সে জীবিত, আর হার্টের যদি অ্যাক্টিভিটিস না থাকে সে মৃত। ঠিক তেমনি ভাবে একটি দেশের রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, যাই বলুন, অর্থনীতিতে হলো ওই দেশের হার্ট। এখন যত কথাই বলেন, এই কোভিড 2019 কারণে সারা ওয়ার্ল্ডে সব জায়গায় অর্থনীতির ধস আসতেছে, কথাটা সত্য। তবে দেশ বুঝে এই ধসের পরিমাণ কম বেশ হবে। এই ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। যুক্তরাষ্ট্রের উদাহরণ দিতে গেলে আমাকে বলতে হবে, একটি হাতি যদি অসুস্থ হয়, হয়তো তার কিছুটা ওজন কমে, কিছুটা পশম পড়ে যায়, কিন্তু তারপরও হাতির যে গঠন বা হাতির যে ওজন, তার কিছুটা পরিবর্তন হয়, এর বেশি কিছু না। ঠিক সেই ক্ষেত্রে একটি ধনী রাষ্ট্র হিসাবে আমেরিকার অর্থনীতিতে মহা কোনো ধস আসবে না, একটু সামান্য ধস আসবে। মানুষের সাময়িক কিছু লোকের চাকরি বাকরি হারাবে, আবার কিছু নতুন চাকরি হবে, বাট অর্থনীতি একেবারে ধস আসবে না, কিছুটা আসবে, বাট এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া বাইডেন প্রশাসন দেখেন, বাইডেন প্রশাসন আগে আসার পূর্বে যে প্রশাসনটা ছিল, সামান্য যে মানুষেরকে যেই আপনার এই স্টিমুলাসটা দেওয়ার কথা ছিল, এইটা নিয়ে তারা কিভাবে আপনি দেখেছেন সিনেটে, আপনার তারপরে কংগ্রেসে কিভাবে প্রায় 6টা মাস একটা প্যাকেজ নিয়ে তারা কিভাবে উভয় গ্রুপ, আপনি রিপাবলিকান এবং ডেমোক্রেট ফাইট করছে। আপনি নিশ্চয়ই দেখছেন ওই যে স্টিমুলাস প্যাকেটটাতে পরে সবাইকে $600 করে পরিবার জনপ্রতি, আর আপনার ওই যে আনএমপ্লয়মেন্ট যেটা ছিল $600 সে $300 করেছে। কিন্তু দেখেন বাইডেন আসার পরে সবচেয়ে বড় ভালো লক্ষণ, এই যে এখন যে প্রশ্নটা উঠছে স্টিমুলাস প্যাকেজটা 1.9 ট্রিলিয়নেরটা, কত কুইকলি আপনি জিনিসটা দেখেছেন, কত কুইকলি জিনিসটা তারা পাস করতেছে। অলরেডি ইট হ্যাজ ডান, বাট কিছু ফর্মালিটিজ এখনো বাকি আছে। এই ক্ষেত্রে আমি বলবো বাইডেন প্রশাসন অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য বা চাঙ্গা করার জন্য খুবই
ডাইনামিক কিছু একটা করবে। সুতরাং এখানে আমি খুবই আশাবাদী যে বাইডেন প্রশাসন এদেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, শুধু অর্থনীতি নয় এবং আন্তর্জাতিক রাজনীতি তো বাইডেন প্রশাসন, বিশেষ করে ট্রাম্প যে সমস্ত দেশের সাথে একটা বৈরী ভাব করে গেছে, এগুলা মোটামুটি কাভার আপ উনি করতে পারে। আমি খুবই আশাবাদী বাইডেন প্রশাসন অর্থনৈতিকভাবে বলুন এবং বৈদেশিক তাদের যে মানে ক্ষেত্র, ওরা ভালোই করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, চমৎকার বলেছেন। বিশেষ করে হাতির প্রসঙ্গে যে কথাটা বললেন, এটা একটা জনশ্রুতি আছে যে হাতি মরলেও নাকি লাখ টাকা, এরকম একটা দামি। সেটাই আসলে আমরা সেটা প্রত্যাশা করবো যে আমেরিকা এবং আমেরিকান হিসাবে আমরা চাইবো যে জো বাইডেন প্রশাসন তার নেতৃত্বে এগিয়ে যাবে, আমেরিকানদের এগিয়ে নেবে, সেই সাথে সারা সমগ্র বিশ্বকেও এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আমরা করব। ফিরে যেতে চাই বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের প্রসঙ্গে অনেক কিছু বলার আছে। আমরা বাংলাদেশ নিয়ে ভাবি, আমরা দেশের প্রবাসী, এবং এটাও বলে যে দেশের বাইরে না আসলে বোঝা যায় না আসলে দেশপ্রেমটা কি জিনিস। আপনার মধ্যে আমরা সেই দেশপ্রেমটা দেখেছি, সবসময় লক্ষ্য করি দেশের নিয়ে আপনি ভাবেন, কথা বলেন, এবং নিজে অনেক সময় ফেসবুকে অনেক কথা বলেন, বিভিন্ন সভা সমাবেশেও আপনি স্পষ্টবাদী হিসেবে বক্তব্য রাখেন, এই সুনাম রয়েছে। এবং যুবলীগের, যুক্তরাষ্ট্র যুবলীগের আপনার আহ্বায়ক ছিলেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত আছেন। দেশের যাওয়ার আগে যদি একটু আমাদের কমিউনিটি, আমাদের এখানকার যে রাজনীতি, আমাদের এখানকার যে সমাজনীতি, ব্যবসা বাণিজ্য, সব মিলিয়ে আমাদের কমিউনিটির কি অবস্থা আপনি দেখছেন? দেখুন, আপনি 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 একটি প্রশ্ন আমাদের করেছেন আমাদের কমিউনিটি নিয়ে। বিশ্বাস করেন, আমি আজকে কিছুদিন যাবত এই কমিউনিটির উপরে কারোর সাথে, বিশেষ করে প্রেসের সাথে কিছু কথা বলতে চাই। সারাদিন ভাই, কিছুদিন পূর্বে আমাদের এখানে একটা সিটি কাউন্সিলের নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন। দুঃখের বিষয়, আপনার যে ডিস্ট্রিক্টটা, ডিস্ট্রিক্ট 24, ওই ডিস্ট্রিক্টে কিন্তু নিউ ইয়র্ক সিটির ভিতরে আমরা হাইয়েস্ট বাঙালি ওই ডিস্ট্রিক্টেই মানে আমরা বসবাস করি। আপনিও মনে হয় ডিস্ট্রিক্ট 24, আপনিও সেই ডিস্ট্রিক্টে থাকেন, আমিও থাকি। দেখেন সালাউদ্দিন ভাই, আমরা কমিউনিটি, আমাদের কমিউনিটির সবচেয়ে বড় কিছু, উই হ্যাভ এ বিগ কমিউনিটি, আমাদের সব কিছুই আছে। আমাদের এই নিউ ইয়র্কে আপনি, মানুষ অবাক হয় বাংলাদেশ থেকে শুনলে, আমরা লতি পর্যন্ত পাই, লতি। আমরা কি না পাই, আমরা এই আমরা প্রবাসে থাকলেও আপনি বলেন আমরা কোনটা এনজয় করি না? আমরা বাংলাদেশের সবকিছু এনজয় করি, সংস্কৃতি বলেন, কালচার বলেন, রাজনীতি বলেন। আপনি জানেন আমরা এখানে রাজনীতিও করি, এখানে সব দলেরই শাখা আছে। আমরা এখানে শুধু একটা জিনিস আমরা এখানে পাই না, সেটা হলো দেশের হরতালটা আমরা এখানে, রাজনৈতিক যে হরতাল হয় সেটা ব্যতীত আমরা সবকিছু এনজয় করতেছি। দুঃখের বিষয়, আমরা এখানে প্রবাসে আমাদের পরিচয় একটাই থাকা উচিত, সেটা হলো আমরা বাংলাদেশি এবং আমরা বাঙালি। বিশ্বাস করেন, আমাদের এই ডিস্ট্রিক্টে 5 জন দাঁড়াইছে, আপনি জানেন 5 জন, আমি টোটাল কজন? 5 জন দাঁড়াইছি। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশি। আপনি জানেন, আমি আপনাকে আজকে চ্যালেঞ্জ দিলাম, আমি আপনি সালাউদ্দিন ভাইকে একটা ফর্মুলেশন দিচ্ছি ওপেনলি, আমরা যদি এই ডিস্ট্রিক্টে একজন বাঙালি দাঁড়াই এবং আমরা সব বাঙালিরা যদি ভোট কেন্দ্রে যাই, এখানে কিন্তু একটা কথা আছে, আপনার ওই যে আমাদের দেশে এক লোকে নির্বাচনে দাঁড়াইছিলেন, আর উনি মেজবানি দিয়েছেন, আর 10,000 লোকে মেজবানিতে অংশগ্রহণ, মানে মেজবানি খাইছে, কিন্তু ভোটের সময় দেখা যায় উনি 500 ভোট পাইছে। সুতরাং সমাবেশ আর ভোট দুইটা ভিন্ন জিনিস। সমাবেশে আপনি বিভিন্ন প্রক্রিয়া করে লক্ষ লক্ষ লোক জমায়েত করা যায়, কিন্তু ভোট কেন্দ্রের ভোট অন্য জিনিস। আপনি দেখেন সালাউদ্দিন ভাই, কত লোকে ভোট দিতে যায় আমাদের এই ডিস্ট্রিক্টে। বিশ্বাস করেন, মাত্র, আমার দুঃখ, মাত্র 3,300 কত ভোটে জিম জিনানু উইন করছে। আপনি বলেন, আমরা এই ডিস্ট্রিক্টে 3,000 নয়, আমরা অন্তত এই ডিস্ট্রিক্টে কম করিলে তো 7 থেকে 8,000 ভোটার আছে। আপনি, ইট ইজ ভেরি ইজি টু ফাইন্ড ফর ইউ। আপনি সিটি, আপনি ইলেকশন বোর্ডে গেলে আপনি দেখতে পারবেন যে, কারণ ইলেকশনের ফর্মে তো আমরা কে লিখি, এশিয়ান টেশিয়ান। আমার এই দুঃখটা, বিশ্বাস করেন, এই দুঃখটা আমি খুবই আমার কষ্ট দেয়। আমরা একজন যদি দাঁড়াই এবং আমরা সবাই যদি ভোট কেন্দ্রে যাই, আমরা যদি ভোট দিতে পারি, বিশ্বাস করেন ডিস্ট্রিক্ট 24-এ একজন কাউন্সিলম্যান আমরা বাঙালিরা সবসময় নির্বাচন করতে পারি। বিশ্বাস করেন, আমি, আপনারা প্রেসের লোক, আমি শুধু এইটাই বলুক যে আমাদের ট্রেন আছে, স্টেশন আছে, বাট আমাদের সেই ট্রেন চালানোর মতো ক্যাপাসিটিটা নাই।
ধন্যবাদ। চমৎকার বলেছেন। এটাও আপনার সাথে আমি একমত। আমি কথা বলছি। এ এ অনেকেই আশা করছে যে আমাদের এই ভোটার আমরা সম্মিলিত চেষ্টা করব। এই প্রত্যাশায় আমরা রাখছি। ফিরে যেতে চাই বাংলাদেশে। বাংলাদেশের বিষয়ে যদি কথা বলি, আসে আল জাজিরা রিপোর্ট নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলা যেতে পারে, রাজনীতি নিয়ে কথা বলা যেতে পারে। আপনি বাংলাদেশের এই মুহূর্তে প্রবাস থেকে কোন সমস্যাটা বড় সমস্যা বলে মনে করছেন? ধন্যবাদ। আপনাকে একটা সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশের সমস্যার ভিতরে যদি আমি বলি, এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি ও সন্ত্রাস। একটি কথা মনে রাখবেন সালাউদ্দিন ভাই, দুর্নীতিকে কোনোদিন কোনো দলীয়ভাবে পরিচয় দেওয়া উচিত না। এই জন্য যারা দুর্নীতি করে তারা দুর্নীতি করে অর্থের জন্য, সম্পদের জন্য। সুতরাং দুর্নীতি করতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। এই পন্থাগুলো অবলম্বন করার সময় তারা সবসময় কি করে, যে দলটি সরকারে থাকে তারা সেই দলের আপন হয়ে যাবা বা সেই দলের ভিতরে বসেই তারা দুর্নীতি করে। এই ক্ষেত্রে বর্তমানে দেশে যে দুর্নীতির যে ভয়াবহ চিত্র আপনারা নিশ্চয়ই দেখতেছেন, এবং আমি এই ক্ষেত্রে বাংলাদেশের সাংবাদিক জগৎকে অভিনন্দন জানাবো। তারা কিন্তু অন্তত এই একটি বিষয় কোনো পত্রিকা ছাড় দিচ্ছে না, তারা কিন্তু বড় বড় হেডলাইন করছেন। দেখেন, এক ব্যক্তি পিকে হাওলাদার 1000 কোটি টাকা প্রচার করে দিয়েছেন বাংলাদেশ থেকে। এমনি আজকে বাংলাদেশে 1000 কোটি টাকা প্রচার, 100 কোটি টাকা দুর্নীতি করা, এটা যেন বাংলাদেশে মোয়া মুড়ির মতো হয়ে গেছে। আমরা যেমন রাস্তাঘাটে দেখতে পাই মুড়ি বিক্রি করে, আচার বিক্রি করে, বিভিন্ন ফুটপাতের দোকান। বিশেষ করে দুর্নীতিটা মনে হয় যেন বিশাল আকার দুর্নীতি, মনে হয় একটা বাংলাদেশের ফুটপাতের দোকানের মতো হয়ে গেছে। পত্রিকা খুললেই দেখি ওই অফিসের পিয়ন 100 কোটি টাকার মালিক, ওই ড্রাইভার 200 কোটি টাকার মালিক, ওই প্রজেক্টের বালিশ একটার দাম $600। সুতরাং এই দুর্নীতিটা এখন আমাদের সমাজের জন্য একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। এই দুর্নীতিকে যদি দমন না করা যায় তাহলে মনে রাখবেন বাংলাদেশের কোন সেক্টরে আপনি পিস, যে কথাটা আছে পিস, রাজনৈতিক সেক্টর বলেন, প্রশাসন বলেন, সর্বত্র, এবং কি আপনি শিক্ষা ব্যবস্থা বলেন, আপনি শুনলে অবাক হবেন সালাউদ্দিন ভাই, এখানে শাক দিয়ে কেউ কিন্তু মাছ দেখতে পারবে না। একটা স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগে ঘুষের বাণিজ্য হয়। 3-4-5 লক্ষ টাকা ছাড়া একজন প্রাইমারি স্কুলের শিক্ষককে নিয়োগ দেওয়া যায় না। আপনি বলেন, একজন শিক্ষক যখন ক্লাসে শিক্ষকতা করবেন তার 3 লক্ষ টাকা। আমি একটা পুলিশের কথা বলি, আমি আমার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনার কথাটা বলতেছি। যেহেতু আপনি প্রথমে পরিচিত ছিলেন, আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমি ৭৭ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি রাজনীতি করি। পুলিশে যখন লোক ভর্তি করে, খুব জিনিসটা খুব ন্যাশনাল একটা জাতীয় ইস্যু হিসাবে আমি বলতে চাই, তখন তাদেরকে প্রথম স্কেল স্তরে বলা হয় কনস্টেবল। আপনি জানেন এই কনস্টেবল গুলো যখন ভর্তি হয়, এরা কেউ বিনা পয়সা ভর্তি দিতে পারে না। এরা হয় স্থানীয় এমপি সাহেবকে অথবা স্থানীয় আওয়ামী লীগের কোনো নেতা অথবা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার মাধ্যমে অন্তত 4-5 লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা ঢুকে। আপনি বলেন, এই লোকটা যখন ঢুকে এই টাকাগুলো সে হয়তো কারো থেকে হাওলাত নেয়। আমাদের দেশে একটা সিস্টেম আছে দাদন, আপনার হাই ইন্টারেস্টে টাকা নেয়। সে যখন পুলিশে ঢুকে তখন তো তার টাকাটা তো শোধ করতে হবে। আপনি সালাউদ্দিন সাহেবের গ্রামের একটা লোক আপনার কাছ থেকে মনে করেন $2000 নিল, আপনাকে শোধ করতে হবে। এই শোধ করতে গিয়ে তখনই তারা এই দুর্নীতির সাথে জড়িত হয়। এই দুর্নীতিটা, এই বিশ্বাস করেন, এটাকে যে কোনো ভাবে এখন এই দুর্নীতি দমনের জন্য একটা জাতীয় ইস্যুতে পরিণত করতে হবে, এবং দল মত ধর্ম বর্ণ জেলা সব নির্বিশেষে সবাই একটা জিনিসের ব্যাপারে ঐক্যবদ্ধ হইতে হবে যে আমরা এই দুর্নীতিকে দূর করব। দূর মানে একটা লেভেলে নিয়ে আসা। একটা আপনি বলেন একটা লোক দুর্নীতি করে যদি গুলশানে একটা অ্যাপার্টমেন্ট করে, আমি বলুম আলহামদুলিল্লাহ, আপনি মনে কষ্ট নেই, একটা অ্যাপার্টমেন্ট করছে বা 5 একর জমি কিনছে, কিন্তু না, এখন আপনার গুলশানে অ্যাপার্টমেন্ট হলে হবে না। প্রশাসনে বিভিন্ন যারা আছেন বড় বড় ইঞ্জিনিয়ার, এখন তাদের সিঙ্গাপুরে বাড়ি কিনতে হবে,
সিঙ্গাপুরে পরে কিনতে হবে, আপনার কানাডাতে কিনতে হবে। আপনার মানে আমি আপনাকে কেমনে বুঝাবো যে সকল আলহামদুলিল্লাহ বলতে একটা শব্দ। সাউদ্দিন ভাই, আমি আপনি আমেরিকাতে সকল আলহামদুলিল্লাহ, আমরা একটা ভালো বাড়িতে থাকি, একটা ভালো গাড়ি চালাই, আমরা ভালো খাই আলহামদুলিল্লাহ। এখন কালকে যদি আমি আর আপনি জনজনে যদি যুক্তি করি না করিম সাহেব, আমরা এখন করতে হবে, আমরা এখন বিচের দ্বারে বাড়ি কিনতে হবে, তাহলে টাকা পাবো কোথায়? চলেন আমরা এই কোনো ক্রেডিট কার্ড মারি দিই, বা আমরা একটা অন্য কোনো পন্থা অবলম্বন। আমার দুঃখ শুধু এইখানে, আজকে যারা দুর্নীতি করে তারা এখন মানে তারা এখন বাউন্ডলেস, মানে তারা একটা মানে সীমারেখার লেস হয়ে গেছে। এই সুতরাং এটি একটা জাতীয় ইস্যু ভাই। এই দুর্নীতির ব্যাপারে কথা বলতে গেলে আপনি সারাদিনও আপনি শেষ হবে না। সুতরাং আপনি অন্য কোনো বিষয়ের দিকে যান, তবে আমি এটা বলবো দুর্নীতি এখন দেশে একটা জাতীয় ইস্যু। এই জাতীয় ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ভাই সেক্ষেত্রে একজন আপনি কথাটা ক্লিয়ার শুনে যান। সালুদ্দিন ভাই, সাউন্ডটা আপনার কোনো সমস্যা হচ্ছে, আমি কিন্তু কি করব, আমি আবার কোশ্চেনটা করেন, কোশ্চেনটা আবার আপনি ঠিক আছে। জি, আমি জানতে আমি শুনতে পাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন আওয়ামী লীগ নেতা হিসেবে সরকারের কাছে আপনি কিভাবে আপনি মানে সরকার কিভাবে দুর্নীতি মুক্ত করতে পারে বলে আপনি মনে করেন? সরকার কি করতে পারে সেই ক্ষেত্রে? শুনেন, আমি সরকার এবং রাজনৈতিক দল যারা সরকার পরিচালনা করে, বর্তমানে আওয়ামী লীগ হচ্ছে, সেটা আমার রাজনৈতিক দল। কিন্তু এখানে আমি আমার রাজনৈতিক দল না বলে আমি বলবো যে দেশের জনগণের পক্ষ থেকে বর্তমানে আওয়ামী লীগ দেশ শাসন করছে। এই ক্ষেত্রে আওয়ামী লীগকে এখন আওয়ামী লীগকে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে এই দুর্নীতি দমনের জন্য। এবং সেক্ষেত্রে সর্বপ্রথম আগে নিজের ঘরের ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে। কারণ এই জন্য আমরা ছাত্রলীগ করছি, আমি ৭৭ সাল থেকে ছাত্রলীগ করছি। আমি আমার শহরে যাদেরকে ছাত্রলীগ করতে দেখি নাই, যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল না, জয় বাংলা স্লোগানটা দেয়নি, আজকে আমার শহরে দেখতে পাই তারাই কিন্তু আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতেছে। কিন্তু তারা যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করে তাহলে সকাল আলহামদুলিল্লাহ, কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে যায় দেখি তারা দুর্নীতির সাথে জড়িত হয়ে গেছে। সুতরাং আজকে আওয়ামী লীগের নাম ধরে কিছু লোক জোরে সোরে দুর্নীতি করতেছে। আগে দলের ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে। একটা কথা মনে রাখবেন, কান টানলে মাথা আসে। যদি আওয়ামী লীগের ভিতরে, দলের ভিতরে দুর্নীতিবাজদেরকে বাহির করে দেওয়া হয়, অথবা দুর্নীতির ব্যাপারে যদি একটি পদক্ষেপ নেওয়া হয়, যেমন আপনাকে বলি, জননেত্রী একটা পদক্ষেপ নিয়েছেন আপনার ফরিদপুরে, নিশ্চয়ই আপনি জিনিসটা জানেন। ফরিদপুর শহর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এই দুজন, তারা মানে লুটপাটের যে স্প্রিট, মানে এইরকম ভাবে তারা লুটপাট শুরু করছে, একটা জেলা শহরে বসে তারা ১,০০০ কোটি টাকা লুট করে ফেলেছে। এ নিয়ে জননেত্রীর কাছে যে কোনো ভাবে তাদের সম্পর্কে খবরটা গেছে, এমন একটা অ্যাকশন নিছে জননেত্রী, বিশ্বাস করেন, শহর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি জনগণকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের সমস্ত সম্পত্তি ক্রোধ করা হয়েছে। সুতরাং একটা শহরে করে চুপ করে বসে থাকলে হবে না, এখন জননেত্রীকে বা সরকারকে এইভাবে ক্রাশ প্রোগ্রাম করতে হবে। আর এটাতে শুনেন, দুর্নীতিকে দমন করতে গেলে সরকারের বংশ জনপ্রিয়তা বাড়বে। আপনার দলের হয়তো একটা নেতা চলে যাবে বা দলের একটা কর্মী চলে যাবে, কিন্তু দলের একজন অসুস্থ কর্মী, অসুস্থ নেতা, দুর্নীতিবাজ কর্মী না থাকাতে তো ভালো। আপনি একটা ভালো তরকারি দিয়ে একবেলা ভাত খাওয়াই ভালো। আপনি সারাদিন খালেন আপনি সমস্ত পচা জিনিস। এই আমার কথা হলো, আগে দলের ভিতরে দুর্নীতি অভিযান চালাতে হবে, এটা হলো আমার সবার আগের দাবি। তারপর সরকারের বিভিন্ন, আপনার প্রশাসনের বিভিন্ন সরকারি আমলারা বলেন বিভিন্ন জায়গায়, কিন্তু আগে। ধন্যবাদ। সেটাই ধন্যবাদ। সেটাই আমরা প্রত্যাশা করবো, আগে ঘর থেকেই উদ্যোগটা নেওয়া দরকার। আমরা সেটাই চাইবো, দুর্নীতি মুক্ত করতে হলে সরকারকে ঘর থেকে শুরু করতে হবে এবং জাতীয় পর্যায়ে সেটা দুর্নীতি একবারে নির্মূল করতে পারবো না, বাট একটা সীমিত পর্যায়ে আমরা আনতে পারবো, সেটাই আমরা প্রত্যাশা করছি।
একটু নেব ছোট্ট বিরতি, বিরতির পর আলোচনায় ফিরে আসি। দর্শক, কিছু বিরতি, সাথে থাকুন। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক। দর্শক, বিরতির পর আলোচনায় ফিরে আসলাম। আমাদের আজকের বংশাই নিউজের গুড মর্নিং অনুষ্ঠানে অতিথি রয়েছেন নিউ ইয়র্কের পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিক ও ব্যবসায়ী রেজাউল করিম চৌধুরী। রেজাউল করিম চৌধুরী, আপনাকে আবার স্বাগতম। যে আলোচনা করছিলাম দুর্নীতি প্রসঙ্গে কথা বললেন, এই মুহূর্তে যদি আপনার কাছে একটু যদি আমরা জানতে চাই রিপোর্ট বিষয়ে, যারা যে রিপোর্ট করছে সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেশে প্রবাসে, আপনি কিভাবে দেখবেন আল জাজিরা রিপোর্টটা বাংলাদেশকে কেন্দ্র করে? দেখুন, আমি রাজনীতি করি এবং আমি একটি দলের রাজনীতিতে সম্পৃক্ত, সুতরাং আমি দলের বাইরে এসে কোনো মন্তব্য করব না। তবে আমি মনে করি আল জাজিরা যে রিপোর্টটা দিয়েছে এখানে কিছু সত্য আছে আর কিছু মিথ্যা আছে। যেমন কিছু সত্য হলো যে সেনাপ্রধানের যে ভাই, তারা স্বীকৃত সন্ত্রাসী, কথাটা সত্য, এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের সাজা মুক্ত করেছে, স্বীকৃত সত্য, এবং তাদেরকে কারা কিভাবে বিদেশে পাঠিয়েছে সেটা তুলে ধরছে। এই ব্যাপারে কিন্তু সরকার অন্তত এই বিষয়টা নিয়ে তারা খুবই তদন্ত করা উচিত যে কেন কিভাবে এই সন্ত্রাসীরা দেশ থেকে বাইরে চলে গেল। কারণ এরা যখন বাইরে চলে যায় তখন বাইরেও আমাদের বদনাম হয় দেশে। যেমন দেখেন, আমাদের একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, পৈতে সরকারে জেলখানায় জেলে আছেন। এটা দেশের জন্য বিশাল ক্ষতিকর। কিন্তু অন্যান্য বিষয়গুলো যেগুলো তারা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছেন, এগুলা ভিত্তিহীন। এগুলা একেবারে সম্পূর্ণভাবে জননেত্রীকে একটি রাজনৈতিক কালারিং করার জন্য, যেটাকে বলা হয় পলিটিক্যাল অপোজিশনকে মানে আপনার ঘায়েল করার জন্য এই ডকুমেন্টারিটা করা হয়েছে। তবে এই ডকুমেন্টারিতে সামান্য কিছু সত্য উঠে এসেছে, সেই সত্যগুলোকে তদন্ত করা উচিত আমি মনে করি। কারণ আমাদের সন্ত্রাসীরা যখন দেশের বাইরে আসে তারা কিন্তু দেশের, যার ফলে হয় কি, আমরা কিন্তু ভালো করে জানেন, আমরা আমাদের যে আমরা বেশিরভাগ বাইরেই কাজ করি, যেটাকে আমরা মানে ম্যান পাওয়ার, আমাদের ম্যান পাওয়ার বাইরে একটা প্রশংসা সুনাম আছে। এবং আপনি জানেন, আমাদের ম্যান পাওয়ার যদি মিডিল ইস্টে বা কোন ম্যান পাওয়ার যদি কোনো একটা ধস নামে, এটা দেশের অর্থনীতি ধস নামে। সেই ক্ষেত্রে আমাদের সরকারের এই বিষয়গুলা একেবারে খুব, যে আমাদের ম্যান পাওয়ারের ভিতরে কোনো সন্ত্রাসী লোক ঢুকে বাইরে না যেতে পারে, কারণ বাইরে বদনাম হয়। যেমন দেখেন, কুয়েতে আজকে আমাদের ব্যবসা বলেন সব ব্যাপারে বদনাম হয়েছে। একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, উনি আপনার একটি দুর্নীতি মামলায় সাজা পেয়েছেন। আর তাছাড়া এই সন্ত্রাসীরা যারা বাহিরে যায়, তারা কিন্তু বাইরে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়ে যায়। এটা আমাদের, কিন্তু আমি একটা কথা বলবো, আল জাজিরার এখানে সন্ত্রাস কিছুটা সত্য, কিন্তু একেবারে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে যে সমস্ত মন্তব্যগুলো তারা করছেন, এগুলা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলা সম্পূর্ণভাবে মিথ্যে। ধন্যবাদ, ধন্যবাদ। দুটো বিষয় নিয়ে শেষ করব আলোচনা। যাব এই মুহূর্তে আজ সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন জিয়াউর রহমানের বীরত্তম খেতাবটা প্রত্যাহার করে নেওয়া হবে, এবং সেই সাথে আরো 4 জন যারা বঙ্গবন্ধুর খুনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। কিন্তু জিয়াউর রহমানের বিষয়টি নিয়ে অনেকে, আপনি কি বলবেন সংক্ষেপে এই বিষয়ে, আপনার প্রতিক্রিয়া কি হবে?
এই প্রথম কথা হলো এই জিয়া রহমান সাহেবের খেতাব নিয়ে বর্তমানে যে সিদ্ধান্ত হয়েছে, এটা আমি মনে করব এটা টু লেট হয়ে গেছে। টু লেট মানে আপনার এত দেরি হয়ে গেছে এখন, যার ফলে এটার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের ভিতরে প্রশ্ন উঠে গেছে। দেখুন, আপনি যখন কেউ চুরি করে বা যখন একটা কথা আছে না, আপনার জাস্টিস দিলে জাস্টিস ডিনাই। আপনি জিয়াউর রহমান সাহেব ৭৫-এর ১৫ আগস্টের পরে বঙ্গবন্ধু হত্যার সাথে কতখানি জড়িত আসলো সেগুলো আপনার প্রমাণ সাপেক্ষ। আপনার কারণ উনি সেনাবাহিনী সেকেন্ড অফ কমান্ডিং ছিল, পরে সেনাবাহিনীর প্রধান হয়েছেন, কিন্তু উনি তো যারা খুন করছে তাদেরকে বিচারের আওতায় না এনে উনি তাদেরকে বিচারের আওতায় বাইরে রেখে দেশে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন, এবং তাদেরকে মানে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা হিসেবে এমবেসিতে কাজ দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বঙ্গবন্ধুর হত্যার সাথে দায়ভারের সাথে জিয়া রহমান কোনোভাবে এটাকে এড়িয়ে যেতে পারেন না। তবে আমি মনে করি এই কাজটি আরো পূর্বে করা উচিত ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল প্রথম 96-এ, তখনই করা উচিত ছিল। কিন্তু এখন হলো কি, এটা এত লেটই করছে, যার ফলে এটা একটা রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। মানে এটা হয়েছে আপনার এই ঘটনা সত্য কিন্তু সাক্ষী নাই। এই জিনিসটা কিন্তু আমি মনে করি এই বর্তমান সময় করা যায় বিতর্কিত হচ্ছে, বাট এটা এই জিনিসটা পূর্বেই করা উচিত ছিল। আমি এই বাইরে আর কিছু বলতে পারবো না। ধন্যবাদ। শেষ করব আপনার এলাকার প্রসঙ্গ আপনার রাজনীতি দিয়ে। আমি জানি যে দেশের টানে মাঝে মধ্যে দেশে যান এবং আপনার গ্রাম পর্যায়ে আপনার রাজনীতির কর্মীদের নেতাদের সাথে আপনার যোগাযোগ রয়েছে। আপনার নোয়াখালীর সন্তান এবং সেই ক্ষেত্রে নোয়াখালী আর রাজনীতির আলোচনায় চলে আসছে এবং আপনার নেতা ওবায়দুল কাদের প্রসঙ্গ আসছে, তার ভাইকে কেন্দ্র করে অনেক কথা আমরা শুনছি। আপনি কিভাবে প্রবাস থেকে আপনি দেখবেন আপনার নোয়াখালীর রাজনীতি, কি বলেন, আপনি কি বলবেন? আমি অ্যাকচুয়ালি নোয়াখালীর রাজনীতি না, অ্যাকচুয়ালি দেশের পুরা রাজনীতিতে একটা পচন আসতেছে। এই বর্তমানে যে নোয়াখালীতে যে ঘটনাটা ঘটেছে, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেবের ছোট ভাই পৌর মেয়র বসিরহাটে মির্জা কাদের সাহেব যেভাবে চিৎকার দিয়ে কিছু প্রতিবাদ করেছেন, কিছু সত্য আবার কিছু উদ্দেশ্য প্রণোদিত। দেখুন, আমাদের সমগ্র জেলাতে দুর্নীতি আছে, শুধু আমাদের এটা সারা বাংলাদেশে আছে। সমস্যা হচ্ছে কি, এখন রাজনীতির আদর্শ থেকেও রাজনৈতিক নেতা কর্মীদের ভিতরে ভাগ বাটোয়ারা জিনিসটা নিয়ে এই দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, এই ভাগ বাটোয়ারা রাজনীতি দ্বন্দ্ব করতে গিয়ে তারা তখন দলের ভিতরে ইনি হলেন আপনার এই দলের লোক না, এনাকে দল থেকে বাইর করে দেন, ইনি মুজিব বিরোধী, ইনি জমাত শিবির। এখানে দেখেন একটা কথা আজকে আমি আপনাকে ক্লিয়ার বলতে চাই, জমাত শিবির, জমাত একটি রাজনৈতিক দল এবং শিবির তার একটি ছাত্র সংগঠন। একটি গণতান্ত্রিক দেশে তাদেরও রাজনীতি করার অধিকার আছে, যদিও তারা অন্য পন্থায় রাজনীতি অবলম্বন করে, বিশেষ করে তারা ধর্মকে ব্যবহার করে। আমি এটা বলবো না, ধর্মভিত্তিক বলেন যাই বলেন। এখন এখানে একটা জিনিস কি জানেন, এই আওয়ামী লীগের ভিতরে এখন একটা মারাত্মক ব্যাধি হয়েছে। আপনি দলের ভিতরে যদি কেউ কোন্দল শুরু হয়, তখন একজনকে রাজাকার, শিবির উপাধি দেয়। রাজাকার এই জমাত শিবিরটা কিন্তু রাজনৈতিক দল, কিন্তু আওয়ামী লীগে আসে এটা একটা গালিতে পরিণত হয়েছে। তাও কি গালি? নিজেদের দ্বন্দ্বকে এবং নিজের প্রতিপক্ষকে ঘায়েল করার একটা গালি শুরু হয়েছে। যেমন রাজাকার স্বাধীনতা বিরোধীর সময় যারা একটি মানে বাহিনী ছিল, সেটার নাম ছিল রাজাকার। কিন্তু আপনি যদি ঢালাও সবাইকে রাজাকার বলা শুরু করেন, তাই তো আপনি এখানে সবচেয়ে বড় বিষয় আঘাত আসবো স্বাধীনতার মূল্যের উপরে, মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযুদ্ধের চেতনার উপরে। আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকী, উনি একজন মুক্তিযোদ্ধা, আপনি ওনার সাথে রাজনৈতিক আপনার মতবিরোধ থাকতে পারে, কিন্তু আপনি ওনাকে রাজাকার বলতে পারেন না। এখানে দুঃখের বিষয় কি সালাউদ্দিন ভাই, বিশ্বাস করেন, এই দলের ভিতরে কিছু লোকের ভাগ বাটোয়ারা, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডের চাই করতে গেলে তখন বিরোধ সৃষ্টি হলে তখন একজনকে বলে। তবে আমার জেলাতে এটা সত্য, আমার জেলাতে
যে কয়জন এমপি আছে তার মধ্যে আপনার বিশ্বাস করেন সবাই প্রতিষ্ঠিত এমপি। এখানে যারা আপনার বর্তমানে আমার জেলাতে কিছু জমি দখল সন্ত্রাসীতে জড়িত, এরা কিন্তু কেউ কোনোদিন রাজনীতি করে নাই, আওয়ামী লীগের রাজনীতি করে নাই, বিশ্বাস করেন। আমি তো 77 সালে নোয়াখালী কলেজ শাখা ছাত্রলীগ দিয়ে শুরু করি। সুতরাং নোয়াখালী রাজনীতিতে মির্জা কাদের সাহেব সন্ত্রাস এবং দুর্নীতি যে কথাগুলো বলেছেন, এগুলো উনি সঠিক এবং সত্য কথাগুলো বলেছেন। বিশেষ করে ফেনী জেলার রাজনীতি আপনি বিশ্বাস করবেন না। আপনার একজন, আমি আপনাকে কিভাবে মানে নিজের ঘরের কথা বাইরে বলতে চাই না, আমি সোজা বাংলা এটাই বলুন যে সরকার দেশ প্রধানমন্ত্রী নোয়াখালী জেলার রাজনীতির উপরে অনেক দৃষ্টি দিতে হবে, কঠিন এবং কঠোরভাবে। যেহেতু এই নোয়াখালী জেলা কিন্তু আওয়ামী লীগ খুবই দুর্বল ছিল, কিন্তু বহু শ্রম ঘাম করে বিভিন্ন পর্যায়ে নোয়াখালী থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ভালো এস্টাবলিশ করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যে নোয়াখালীতে কিছুটা সমস্যা আছে এবং সেটা রাজনৈতিক সমস্যা। এটা প্রধানমন্ত্রী ছাড়া অন্য কারো পক্ষে এটা মানে সমাধান করা সম্ভব না। ধন্যবাদ, ধন্যবাদ রেজাউল করিম চৌধুরী। আমাদের সময় আমাদের শেষ করতে হবে। আপনাকে থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, অন্য কোনোদিন অন্য বিষয় নিয়ে কথা বলবেন। চমৎকার করে আজকেও সত্য কথা আপনার বিষয় আপনি বললেন। রাজনীতি করলেও দেশটা মনটা পড়ে থাকে দেশে, বাংলাদেশে। আমরা বাংলাদেশকে মিস করি। সেই দৃষ্টিকোণ থেকেই আমাদের এই অনুভূতিগুলো তুলে ধরা। চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সালাউদ্দিন ভাই, ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বংশাই নিউজের সঙ্গে গুড মর্নিং। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক।